গল্পে স্বল্পে তরুণে আপনাদের স্বাগত। বাংলা সাহিত্য ভাণ্ডারে ছোট গল্পের সম্ভার অতুলনীয়। মণিমাণিক্য খচিত সেই সব ছোট গল্প নিয়েই আপনাদের সামনে আমি তরুণ। আজকের গল্প তাম্রপত্র, রচনা নিমাই ভট্টাচার্য। যোগেন দাদা, তুমি তাহলে এসেছো? পাশের চেয়ারে বসতে গিয়েই প্রভাসবাবু জিজ্ঞাসা করলেন। যোগীনবাবু একটু ম্লান হাসি হাসলেন, বললেন, ভেবেছিলাম আসবো না, কিন্তু না এসে পারলাম না। আর কিছু না হোক, কিছু পুরনো বন্ধু আর সহকর্মীর সঙ্গে দেখা হবার লোভ কিছুতেই সামলাতে পারলাম না। প্রভাসবাবু হাসলেন, ফিসফিস করে বললেন, ওই লোভে পড়েই সবাই এসেছে। তা নয়তো কি জেল খাটার সার্টিফিকেট নিতে কেউ এসেছে? বিঠলভাই প্যাটেল হাউসের সংবর্ধনা সভায় বিপ্লবীরা আসতে শুরু করেছেন। সবাই বৃদ্ধ, শীর্ণ, অনেকের চোখে মোটা কাঁচের চশমা, হাতে লাঠি। কয়েকজন ক্র্যাচ বগলে দিয়ে এলেন। সব কিছু মিলিয়ে গোধূলির মতো বিষণ্ণ, করুণ, কেমন যেন একটা হারিয়ে যাবার সুর, ব্যর্থতার গ্লানি সবার মুখে কথায় ফুটে উঠেছে। সবাই যেন পরাজিত নায়ক। আপ! লাঠি ঠকঠক করতে করতে এক বৃদ্ধ যোগীনবাবুর সামনে এসে বিস্ময়ের সঙ্গে তাকালেন। আমি যোগীন্দ্রনাথ। বুড়ো মানুষ আর ধৈর্য ধরতে পারলেন না, চিৎকার করে জিজ্ঞাসা করলেন, হিচলি জেলের যোগী দাদা? বর্ষণ ক্লান্ত অন্ধকার শ্রাবণ রাত্রিতে যেমন মুহূর্তের জন্য বিদ্যুৎ চমকে উঠে দিনের আলোর ইশারা জানিয়ে যায়, তেমনি মুহূর্তের জন্য যোগীনবাবুর ম্লান মুখে আত্মতৃপ্তির হাসিতে ভরে গেল। হ্যাঁ হ্যাঁ, আমি হিজলি জেলের যোগী দাদা। আপনি? আরে যোগী দাদা, আমি সুরজনারায়ণ, চিনতে পারেন? তুমি সেই সূর্য? আর বসে থাকতে পারলেন না যোগীনবাবু। উঠে দাঁড়িয়ে এই বুকের মধ্যে জড়িয়ে ধরলেন সুরজনারায়ণকে। তুমি তো খড়গপুর স্টেশনে হাটসন সাহেবকে গুলি করেছিলে। তোমাকে কি এত সহজে ভুলতে পারি? এবার দুজনে হাত ধরে মুখোমুখি। আপনি তাহলে বলেননি আমাকে? কি যে বলো সূর্য, ওই হাটসন সাহেব বিনোদ দ্বারকাকে দিয়ে আমার বিধবা দিদির সর্বনাশ করায়, আর তুমি সেই হাটসন সাহেবকে গুলি করেছিলে। সে কি আমি জীবনে ভুলতে পারবো? কিন্তু দাদা, আমি তো শালাকে খতম করতে পারলাম না। দীর্ঘ নিঃশ্বাস ফেলে নিজের ব্যর্থতার গ্লানি প্রকাশ করলেন সুরজনারায়ণ। তুমি না শেষ করলেও ক্ষিতিশ তোকে শেষ করেছিল। দাদা, খেলায় জিতলে আনন্দ হয়, কিন্তু নিজে গোল দিতে পারলে আরো বেশি আনন্দ হয়। তারপর বলো, তুমি কেমন আছো? কোনো মতে বেঁচে আছি যোগী দাদা। তোমার বাড়ি গয়াতে ছিল না? সুরজনারায়ণ না হেসে পারে না। তাও মনে আছে আপনার? হাসলেন যোগীনবাবু। তোমাদের মতো পুরনো বন্ধু বান্ধবদের কথা মনে করা ছাড়া এখন আর আমার কাজ কি? কথা যেন ফুরোতে চায় না। সুরজনারায়ণ পাশের চেয়ারে বসেই জিজ্ঞাসা করলেন, গঙ্গা দিদির কি খবর? যোগীনবাবু চমকে উঠলেন। আমি তো
ওর কোনো খবর জানি না। সে কি, আপনি গঙ্গা দিদিকে বিয়ে করেননি? দুঃখেও যোগিনবাবু হাসলেন। হ্যাঁ, গঙ্গা কি বেঁচে আছে? বেঁচে নেই জানি না। আমি হেজলি জেল থেকে আন্দামান যাবার পর আর ওর খবর পাইনি। মন্ত্রী এমপির দল এসেছেন। মিটিং, বিপ্লবীদের সংবর্ধনা সভা শুরু হয়ে গেছে। আগামীকাল বিকেলে লালকেল্লায় তাম্রপত্র দেওয়া হবে স্বাধীনতা সংগ্রামের বরেণ্য যোদ্ধাদের। 3-4 দিন ধরে সংবর্ধনা দেওয়া হবে নানা প্রতিষ্ঠানের পক্ষ থেকে। তার প্রথমটি আজ হচ্ছে। একজন মন্ত্রী মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছেন। 3-4-5টা লাউডস্পিকারে সে ভাষণ ছড়িয়ে পড়ছে চারদিকে, কিন্তু যোগিনবাবুর কানে কিছু পৌঁছচ্ছে না। চোখেও আশপাশের কোনো মানুষকে দেখতে পাচ্ছেন না। হঠাৎ যেন ওর কিছু কিছু ইন্দ্রিয় মরে গেছে। মনে পড়ছে শুধু গঙ্গার কথা। চোখের সামনে ভেসে উঠছে ওই একটি মূর্তি, গঙ্গা। গঙ্গার বর্দার কাছেই যোগিনবাবু স্বদেশী মন্ত্রে দীক্ষিত হয়েছিলেন। এই কিশোরী মেয়েটি এসে ওকে প্রথম আমন্ত্রণ জানায়। যোগিন দাদা, বর্দা তোমাকে একবার আশ্রমে যেতে বলেছেন। আমাকে? হ্যাঁ। যোগিনবাবু হাসতে হাসতে বলেছিলেন, তোমার বর্দার আশ্রমে গিয়ে কি কীর্তন গাইব? কথাটা শুনে গঙ্গার ভালো লাগেনি। গেলে বোধহয় ভালোই লাগবে। এই বয়সে? স্কুলের মেয়ে হয়ে যদি আমার ভালো লাগে, তাহলে তোমারও ভালো লাগবে। মনে মনে খুশি না হলেও গঙ্গার বর্দার অনুরোধ উপেক্ষা করার সাহস ছিল না যোগিনবাবুর। সারা শহরের মানুষ ওকে শ্রদ্ধা করে। একদল স্কুল কলেজের ছেলে মেয়ে তো ওকে দেবতার মতো ভক্তি করে। কবে যেতে বলেছেন? ভোরবেলায় আমি যখন ফুল দিতে যাব, তখন তোমাকে সঙ্গে নিয়ে যাব। পরের দিন ভোরবেলায় যোগিনবাবু গঙ্গার সঙ্গেই বর্দার আশ্রমে গেলেন। গঙ্গাকে দেখেই বর্দা জিজ্ঞাসা করলেন, হ্যাঁ রে, ভালো ফুল পেয়েছিস? আত্মপ্রত্যয়ের সঙ্গে গঙ্গা বলল, আমার কাছে ফুল চেয়ে কবে তুমি পাওনি বলতে পারো? বর্দা ওর ফোলা ফোলা গাল দুটো টিপে আদর করে বললেন, তুই যা করেছিস তার তুলনা হয় না গঙ্গা। দেখিস, একদিন হয়তো তোর স্ট্যাচু তৈরি হবে কলকাতা শহরে। শিকারী বেড়ালের মতো দুই ভাই বোনের 4টি চোখ একবার সতর্কভাবে চারদিক ঘুরিয়ে আনার পরই গঙ্গা আঁচলের মধ্যে থেকে ছোট একটা রিভলভার বের করে বর্দাকে দিল। হাবাবোবা হয়ে যোগিনবাবু দেখলেন। তারপর আপন মনেই বললেন, পিস্তল? জীবনে যৌবনের প্রারম্ভে যোগিনবাবু ওই প্রথম পিস্তল দেখেই প্রায় আধমরা হয়ে গিয়েছিলেন। আর ওই 14 বছরের মেয়েটা খেলনার মতো আলতো হাতে তুলে দিল বর্দাকে সেটা। তারপরে কয়েকটা বছরের দিনগুলো যেন নায়েগ্রা জলপ্রপাতের মতো ঝড়ের বেগে অমিত বিক্রমে পার হয়ে গেল। কত প্রাণ দেওয়া হলো, কতজন জেলে গেল, কতজনের ফাঁসি হলো, কত পিস্তল, কত বুলেট। গঙ্গা জীবন বিপন্ন করে বর্দাকে ভালো ভালো ফুল এনে দিয়েছে, পৌঁছে দিয়েছে এখানে ওখানে সেখানে। কেষ্ট সরকারকে যেদিন নটন সাহেব গুলি করে মারলেন, সেদিন গঙ্গা এসে কাঁদতে কাঁদতে বর্দার কাছে অনুমতি চাইল। বর্দা, বর্দা, তুমি আমাকে একবার অনুমতি দাও, বেশি না, মাত্র 2টো বুলেট খরচ করব। বর্দা অনুমতি দেননি, দিতে পারেনি। না রে গঙ্গা, তা হয় না। তুই ধরা পড়লে আমাকে সব ভালো ফুল কে এনে দেবে রে? তারপর একদিন সেই ভোরবেলায় গঙ্গা ফুল দিতে গেছে বর্দার আশ্রমে। মানিক মাইতি ওই ফুল নিয়ে সঙ্গে সঙ্গে চলে যাবে জর্জ কোর্টে।
যোগিনবাবু আর্দালির পোশাক পরে ঠিক সময়ে পানের দোকানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়ি খাবেন। মানিক পান কিনতে এলেই আর্দালি আস্তে আস্তে কোর্টের দিকে এগোবে। কাশীনাথ আগে থেকেই কোর্টরুমে বসে থাকবে। ওরা আসার পরই কাশীনাথ নাকে নস্যি দিয়ে হাঁচতে শুরু করলেই মানিক আর যোগিনবাবু একসঙ্গে পরপর দুবার। হইচই শুরু হলেই কাশীনাথ। সবকিছু ঠিক, কিন্তু মানিক এলো না। যোগিনবাবু প্রথমে ঘাবড়ে গেলেন, কিন্তু শেষ পর্যন্ত কাজ শেষ না করে আশ্রমে ফিরে যেতে সাহস পেলেন না। প্ল্যানটা একটু অদল বদল করে যোগিনবাবু আর কাশীনাথই একসঙ্গে পিস্তল তুলে ধরলেন জজ সাহেবের দিকে। একটি একটি করে মাত্র 2টি বুলেট। জজ সাহেব শেষ হলেন। সিআইডি বিনোদ বেরার পেটে বুলেট লাগলো যোগিনবাবুর ডান হাতের কনুইতে। কিন্তু বিটু হালুই করে দোকানের পেছন দিক দিয়ে ওরা দুজনে যে কোথায় উদা হলো তা পুলিশ দেখতে পেল না। কলকাতায় সীতারাম ঘোষ স্ট্রিটে এক প্রিন্টিং ওয়ার্কসের কম্পোজিং রুমে এসে ওরা জানল নটন সাহেবের গুলিতে বরদা আহত হয়ে জেলে, আর মানিক শেষ। গঙ্গা কোথায় পালিয়েছে কেউ জানে না। পরের দিন একটা টেলিগ্রাম এলো, ফ্লাওয়ার সাপ্লায়ার প্রসিডিং বেনারস। বুঝতে অসুবিধা হলো না কারুর যে গঙ্গা বেনারসে দেবনাথপুরার ওই শিব মন্দিরে যাবে। 36 বছর আগেকার কথা হলেও যোগিনবাবুর সব কিছু মনে পড়েছে। এই 36 বছরের প্রতিটি দিনই একবার করে অন্তত মনে পড়েছে গঙ্গার কথা, ইতিহাস, নটন সাহেবকে শেষ করার কাহিনী, আরো কত কি। বিবর্ণ বিষণ্ণ মনে ওই একই চিন্তা বারবার উকি দেয়। যোগিনবাবুর রূপ যৌবন চলে গেছে, দেহ জরাজীর্ণ। হরনাথ দারোগার গলিতে আংশিক পঙ্গু, রোগগ্রস্ত। সহায় সম্পদ বলে কিছুই নেই। এক ভাইপোর কৃপায় কোনো মতে দিনগত পাপক্ষয় করে চিরকালের জন্য হারিয়ে যাবার অপেক্ষায় রয়েছেন। মিটিং শেষ হয়ে গেছে। মন্ত্রীদের চারপাশে কিছু মানুষের ভিড়। পুরনো বন্ধু বান্ধবদের কাছে পেয়ে অনেকেই আনন্দে অধীর হয়ে হইচই শুরু করে দিয়েছেন। যোগিনবাবু আপন মনে বসেই আছেন। কি হলো যোগিনদা, উঠবে না? প্রভাসবাবু কাছে এসে জিজ্ঞাসা করলেন। এই উঠছি ভাই। চলো চলো, তাড়াতাড়ি ওঠো, এক্ষুনি বাস ছেড়ে দেবে। শাহরুখ, সে কি, তুমি হোম মিনিস্টারের ডিনারে যাবে না? উদাস হয়ে যোগিনবাবু বলেন, না ভাই, আমি আর ওইসব ডিনারে টিনারে যাচ্ছি না। কেন যোগিনদা, যাবে না কেন? আমি একটু স্টেশনে যাব। কেন? দেখি কালকের একটা টিকিট পাই কিনা। সে কি, কাল বিকেলে লালকেল্লা ফাংশনে যাবে না তুমি? বোধহয় একটু বিরক্ত হয়ে প্রভাসবাবু জিজ্ঞাসা করলেন, ইচ্ছা নেই। ওসব পাগলামি ছাড়ো তো, চলো চলো, ওটো 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 ওটো। প্রভাসবাবু জোর করেই যোগিনবাবুর হাত ধরে টানলেন। অনিচ্ছা সত্ত্বেও যোগিনবাবু হোম মিনিস্টারের ডিনারে গেলেন। আলাপ হলো অনেকের সঙ্গে। সুরজ নারায়ণ একজন ভদ্রমহিলাকে সামনে এনে জিজ্ঞাসা করলেন, যোগিনবাবু একে চেনেন? যোগিনবাবু অনেক কষ্ট করেও চিনতে পারলেন না। না ভাই, চিনতে পারছি না তো। ভদ্রমহিলা একটু হাসলেন। আফটার অল উই আর মিটিং আফটার এজেস, চেনা সত্যি সম্ভব নয়। সুরজ নারায়ণ হাসতে হাসতে বলল, আরে যোগিন দাদা, এই তো গঙ্গা দিদি। অস্ফুট স্বরে যোগিনবাবু আপন মনে উচ্চারণ করলেন, গঙ্গা। দ্যাটস রাইট, দ্যাটস রাইট যোগিন দাদা, আমি গঙ্গা। এতকাল পরে? আমি তো এখানে ছিলাম না বহুকাল। কোথায় ছিলে? মিস্টার কুট্টির সঙ্গে আমাকেও সারা পৃথিবী ঘুরতে হয়েছে। কে মিস্টার কুট্টি? অ্যাম্বাসেডর কুট্টি, মাই হাজব্যান্ড। এখন অবশ্য রিটায়ার করে কলম্বিয়া ইউনিভার্সিটির ভিজিটিং প্রফেসর। ও, তাহলে ভালোই আছো।
মোটামুটি সামহাউ। সুরেশনারায়ণ মাঝপথে বাধা দিয়ে জিজ্ঞাসা করলেন, এই গঙ্গা দিদি, আপনিও তো তাম্রপত্র পাচ্ছেন? দ্যাটস রাইট। आदर, अभिनंदन, आभार, नमस्कार, आदाब, सत श्री अकाल, ladies and gentlemen, a wonderful warm welcome to one and all present here. পরের দিন লালকেল্লার অনুষ্ঠানে রাষ্ট্রপতির হাত থেকে সবাই তাম্রপত্র নিলেন, কিন্তু বারবার ঘোষণা করেও যোগীনবাবুকে পাওয়া গেল না।